নমস্কার, বাংলা ভাষা ও সাহিত্য চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত। আমরা এতদিন পর্যন্ত আমাদের এই চ্যানেলে চর্যাপদের যে একাধিক প্রসঙ্গ, সেই প্রসঙ্গ নিয়ে বা প্রসঙ্গগুলোকে নিয়ে একাধিক ক্লাস করেছি। চর্যাপদের ভাষার যে উৎপত্তি এবং চর্যাপদের ভাষার যে বৈশিষ্ট্য তথা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেই সঙ্গে চর্যাপদের আবিষ্কার, চর্যাপদের রচনাকাল, চর্যাপদের যে কবিরা রয়েছেন তাদের পরিচিতি এবং সেই সঙ্গে চর্যাপদের যে ছন্দ এবং সেটিকে চর্যাপদ বলা হয় নাকি চর্যাগীতি বলা হয় ইত্যাদি একাধিক প্রসঙ্গ নিয়ে আমরা 12টি ক্লাস করেছি। এখনও বাকি রয়েছে একটি ক্লাস, সেই ক্লাসটি হচ্ছে চর্যাপদে ব্যবহৃত যে সমস্ত অলঙ্কারগুলো, সেই অলঙ্কার নিয়ে ক্লাস। আমরা পরবর্তীকালে এই অলঙ্কারের প্রসঙ্গটির দিকে যাব এবং চর্যাপদে আরও একটি ক্লাস করব চর্যাপদের অলঙ্কার নিয়ে। কিন্তু একই সঙ্গে বাংলা ভাষা ও সাহিত্যের যে সম্পূর্ণ বলয়টি রয়েছে, সেই বলয়ের মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলা ব্যাকরণের প্রসঙ্গ। আজকে আমরা সেই ব্যাকরণের প্রসঙ্গতেই এসে উপস্থিত হয়েছি এবং ব্যাকরণের সব থেকে বলা যায় এক প্রকার সহজ একটি দিক, সেই সহজ দিকটি থেকে দিয়েই আমরা ব্যাকরণের ক্লাসটি শুরু করব। মূলত কারক হচ্ছে আমাদের আজকের ক্লাস। এই ক্লাসটির মধ্যে থেকে একাধিক তথ্য আমি দেওয়ার চেষ্টা করব ক্লাসটির মধ্যে, এবং কারক বিষয়টি আমার মনে হয় না এই ক্লাসটি শোনার পর যে কারক সম্বন্ধে কোনো রকম সংশয় আপনাদের মনের মধ্যে থাকবে। তাই অনুরোধ করব যে ক্লাসটি স্কিপ করে না গিয়ে সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য। যাই হোক, প্রথম হচ্ছে কি বললাম, কারক। তাহলে কারক সম্পর্কে পড়তে যাবার আগে আমরা প্রথম কি জানবো বা কি বুঝবো? কারক সম্পন্ন যে পদটি রয়েছে, যে পদবাচ্যটি রয়েছে বা কারক পদটি রয়েছে, সেই কারক পদটি সম্পর্কে যারা এখনও পর্যন্ত বা এতদিন পর্যন্ত ব্যাকরণ সম্পর্কে কোনো রকম চর্চা করেননি, তাদের কাছে শব্দটি বা পদটি নতুন বলে মনে হবে। আসলেই তাই, নতুন ধরনেরই। আমরা সাধারণ জীবনযাপনে যে সমস্ত কথাগুলো বলি, যে সমস্ত কথা বলবার জন্য বা বাক্য বলবার জন্য যে সমস্ত শব্দগুলো প্রয়োগ করি, সেই শব্দগুলোর মধ্যে কারক শব্দটা বা কারক পদটা ব্যবহার হয়নি বা ব্যবহার করি না, কিন্তু বাংলা ব্যাকরণে এই কারক পদটি রয়েছে। তাহলে আমরা যে কথা বলি, যে বাক্যটি বলি, সেই বাক্যগুলো কি কি নিয়ে তৈরি হয়, এই বিষয়ে জানার জন্য আমরা পরবর্তীকালে পদের পদ মানে বাংলা ব্যাকরণের পদের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো পড়ব। কিন্তু তার আগে একটা বিষয় আমরা জানব যে কারক কি। কারক হচ্ছে যে মূলত ক্রিয়া, মানে বাক্যের মধ্যে যে ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়ার সঙ্গে একাধিক যে সমস্ত পদগুলো রয়েছে তার সম্পর্ক। এখন প্রশ্ন হচ্ছে, একাধিক পদ বলতে কোন পদগুলো? একাধিক পদ বলতে যে কোনো পদ নয়, একাধিক পদ বলতে শুধুমাত্র নাম পদ। নাম পদ কাকে বলবো? আমরা মূলত নাম বলতে বুঝি বিশেষ্য পদকে, অর্থাৎ বিশেষ্য বলতে বুঝি নামকে। তাহলে এই নাম আবার দুটো ভাগ রয়েছে, একটা বিশেষ্য আর একটা হচ্ছে সর্বনাম পদ। এই তাহলে একটা জিনিস আমরা বুঝছি যে কারক বলতে বাক্যের মধ্যে যে ক্রিয়াটা থাকে, সেই ক্রিয়ার সঙ্গে বিশেষ্য এবং সর্বনাম পদের যে সম্পর্ক, তাকেই বলা হয় কারক। তবে নামপদ বলতে শুধুমাত্র বিশেষ্য এবং সর্বনাম পদকে বোঝাবো তাও কিন্তু নয়, আর কারক বলতে শুধুমাত্র ক্রিয়ার সঙ্গে বিশেষ্য এবং সর্বনামের যে সম্বন্ধ বা সম্পর্ক, তাকেই আমরা কারক শুধুমাত্র বলবো তাও কিন্তু নয়। বাক্যের অন্তর্গত, অর্থাৎ বাক্যের মধ্যে যদি কোনো বিশেষণ পদ থাকে এবং সেই বিশেষণ পদটা যদি বিশেষ্যের মতো করে প্রয়োগ করা হয়, বিশেষ্যের মতো করে কোনো একটা বিশেষণ পদকে প্রয়োগ করা হয় এবং তার সঙ্গে ক্রিয়ার সরাসরি যদি সংযোগ থাকে, তবে সেই পদটিও কারক পদবাচ্য বলে গণ্য হবে। সংস্কৃত ব্যাকরণে আমরা কি জেনেছি? খুব সংক্ষিপ্ত একটা পদ রয়েছে, পদটি হচ্ছে ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার অন্বয় হচ্ছে কারক। এই অন্বয়টা কার সঙ্গে? এই নাম পদগুলোর সঙ্গে, অর্থাৎ বিশেষ্য, বিশেষণ এবং হচ্ছে বিশেষণ রূপী কিন্তু বিশেষ্যের মতো করে ব্যবহার হওয়া যে কোনো পদ, যে পদটির সঙ্গে ক্রিয়ার যে সরাসরি সম্পর্ক, তাকেও আমরা কারক পদবাচ্য বলবো। এখন আমরা জানবো, খুব সংক্ষিপ্ত আকারে জেনে নেব যে তিনটে পদের উল্লেখ আমরা করলাম, বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে। নইলে আমরা জানবো কী করে যে ক্রিয়ার সঙ্গে এই পদগুলো, যে পদগুলো সম্পর্ক হচ্ছে, সেই পদগুলো কোনটা বিশেষ্য পদ, কোনটা বিশেষণ পদ বা কোনটা সর্বনাম পদ, বা কোন বিশেষণ পদটা বিশেষ্য রূপে ব্যবহার হচ্ছে, সেটা আমরা জানবো কী করে?
সেটা কিভাবে জানবো? প্রথমেই আমি বললাম যে বিশেষ্য বলতে বোঝাচ্ছে কোনো রকম নাম, সেটা যে কোনো নাম হতে পারে, বই, খাতা, পেন, মানুষ, গরু, ছাগল, আমার নাম, আপনার নাম, প্রত্যেকের নাম। এই নাম বোঝালেই সেটা হবে বিশেষ্য, অর্থাৎ যে কোনো নাম, অর্থাৎ ওই নামের সঙ্গে যদি ক্রিয়ার সরাসরি সংযোগ থাকে, অর্থাৎ ওই নাম যদি ক্রিয়াকে কোনোভাবে প্রভাবিত করে, তবে সেটা হবে কারক বা সম্পর্ক থাকবে, এটা হবে কারক। আবার আমরা সর্বনাম কাকে বলবো? বিশেষ্যের পরিবর্তে যা বসে তাই হচ্ছে সর্বনাম। তাহলে বিশেষ্যের পরিবর্তে কি বসে? বিশেষ্য মানে কি বললাম? নাম। তাহলে আমি একটা বাক্য বললাম যে রাম ভাত খাবে। আমি বললাম কি? রাম ভাত খাবে। এখানে বিশেষ্যকে রাম, যেহেতু রাম নাম, তাহলে রাম হচ্ছে একটা নাম, তাহলে রাম ভাত খাবে মানে হচ্ছে রাম হচ্ছে বিশেষ্য। তাহলে এর পরিবর্তে যেটা ব্যবহার হবে সেটাকে বলা হবে সর্বনাম। এর পরিবর্তে কি ব্যবহার করা যেতে পারে? আমি বলতে পারি এখানে রাম ভাত খাবের জায়গায় রাম পদটিকে সরিয়ে দিয়ে আমি বলতে পারি ও ভাত খাবে, সে ভাত খাবে। তাহলে রামের জায়গায় আমি কি বললাম? ও বললাম, সে বললাম। অথবা কথা বলতে পারি যে মা ভাত খাও, বা মা রান্না করে দাও, বা মা এক গ্লাস জল দাও, এই কথাগুলো বললাম। তাহলে এখানে মা হচ্ছে বিশেষ্য, কারণ মা একটা কোনো কিছুর নাম বোঝাচ্ছে, মা একটা নাম বোঝাচ্ছে, তাই মা হচ্ছে বিশেষ্য। কিন্তু মায়ের জায়গায় যদি আমি বলি তুমি ভাত দাও, তুমি জল দাও, তুমি রান্না করে দাও, তাহলে মায়ের জায়গায় আমি কি বললাম? তুমি বললাম। তাহলে এই বিশেষ্যের জায়গায় আমি অন্য একটা পদ বসালাম, কিন্তু অর্থটা সেই একই বোঝালো। যে ব্যক্তিকে আমি ডাকছিলাম সেই ব্যক্তিকেই ডাকা হলো, যে ব্যক্তিকে আমি সম্বোধন করছিলাম সেই ব্যক্তিকেই সম্বোধন করা হলো, কিন্তু পদটা অন্য বসলো। যে মূল বিশেষ্য, মূল যে নাম, সেই নামের বদলে অন্য একটা পদ বসালাম, এইটাকেই বলা হয় সর্বনাম। এরপর হচ্ছে বিশেষণ পদ। বিশেষণ পদ আমরা কি জানি? বিশেষ্য এবং সর্বনাম, এই যে দুটো পদ, অর্থাৎ যে কোনো নাম বা তার পরিবর্তে যা বসে সেইগুলো, অর্থাৎ কোনো একজন ব্যক্তি বা কোনো একটা বস্তু বা যাই কিছু হোক না কেন, যার নামটা বোঝাবে, তার কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যে বিষয়গুলো বোঝাবে, সময় অনেক সময় বোঝায়, এই যে বিষয়গুলো বোঝাবে, এই রকম কিছু বোঝালে সেই পদটিকে বলা হয় বিশেষণ পদ। যদি আমি বলি এখানে যে আমি একই উদাহরণ দিচ্ছি, ব্যক্তি একই রাখছি, শুধু বাক্যের যে অংশটা, যে পদটা শুধু পরিবর্তন করে দিচ্ছি। যেমন আমি বললাম তখন কি? রাম ভাত খায় বা ভাত খাবে। আমি এখানে কি বললাম? রাম খুব ভালো ছেলে। তাহলে রামের প্রসঙ্গে আমি কি ব্যবহার করলাম এখানে? রামের সম্পর্কে বললাম রাম একটা বিশেষ্য পদ, সে ছেলে, এটা ছেলে পদটিও একটা বিশেষ্য পদ, কিন্তু মাঝখানে ব্যবহার করলাম খুব ভালো, অর্থাৎ রামের গুণের কথা বললাম আমি, এই গুণটাকেই বলা হয় বিশেষণ। এরকম দোষ বোঝালেও সেটাকে বিশেষণ বলা হবে, বা অবস্থা বোঝালেও বিশেষণ হবে। যদি বলি দুজন রাম আছে এখানে, তাহলে এই দুজন কথাটাও হচ্ছে বিশেষণ বোঝাচ্ছে ওই রামের। ইত্যাদি বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো ব্যক্তি বা কোনো বিশেষ্য, যেটাকে বলা হয় ব্যক্তি বস্তু যাই হোক না কেন, নাম বোঝাবে, তাদের যে অবস্থা বোঝাবে, সংখ্যা বোঝাবে, পরিমাণ বোঝাবে, দোষ বোঝাবে, গুণ বোঝাবে, এইগুলো যদি বোঝায় তাকে বলা হবে বিশেষণ। কিন্তু এই বিশেষণটা এমনভাবে ব্যবহার করা হবে কারক পদবাচ্যে যেন তাকে দেখে মনে হবে সে স্বয়ং বিশেষণ নয়, যেন বিশেষ্য, যেন মনে হবে বিশেষ্য। তখন তার সঙ্গে ক্রিয়ার যদি কোনো সম্বন্ধ হয়, তখন সেই পদটিও হবে কারক পদবাচ্য। বোঝা গেল? তাহলে এখনো পর্যন্ত আমরা জানলাম কারক করবার জন্য যে পদগুলো সম্পর্কে আমাদের জানার দরকার, সেই সব পদগুলো সম্পর্কে একটা সংক্ষিপ্ত বিবরণ আমরা জেনে নিতে পারলাম। এখন আমরা আজকের ক্লাসটি শুরু করি, অর্থাৎ কারক কী জিনিস এবং কারকের যে বিভিন্ন প্রকারভেদগুলো রয়েছে সেই প্রকারভেদগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানবার চেষ্টা করব। তাহলে কারক বলতে আমরা জানলাম যে ক্রিয়ার সঙ্গে বাক্যের যে নামপদগুলো রয়েছে বাক্যের মধ্যে অবস্থিত, সেই নামপদগুলোর যে সম্পর্ক, তাকেই বলবো আমরা কারক। এই দিক থেকে, এই সম্পর্কের দিক থেকে, বা ক্রিয়ার সঙ্গে বাক্যের নামপদে, বাক্যের মধ্যে অবস্থিত নামপদগুলোর যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোর দিক থেকে কারককে মূলত কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক, নিমিত্তকারক, এই কটা কারকে ভাগ করা হয়। এর সঙ্গে আরও দুটো পদ রয়েছে, সেগুলোকে কারক বলা হয় না, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। কেন বলা হয় না সে বিষয়ে পরে আলোচনা করা হবে। তাহলে আপাতত আমরা জানবো কর্তৃকারক। কর্তৃকারক মানে কি? কর্তৃ শব্দটির অর্থ কী, বা কর্তৃ পদটির অর্থ কী? কর্তৃ মানে বোঝায় কর্তা। কর্তা বলতে, কর্তা আমরা কাকে বলি সাধারণত?
বাড়ির যে মুখ্য তাকে আমরা বলি কর্তা। তাহলে ওই যদি বাড়ির মুখ্যকে আমরা কর্তা বলি, তাহলে ব্যাকরণ নিয়মে কোনো একটা বাক্য, সেই বাক্যের মধ্যে যে মুখ্য লোক অর্থাৎ যে প্রধান, তাকেই আমরা বলবো কর্তা। তাহলে প্রধান কি করে? প্রধান হচ্ছে একটা বাক্যের মধ্যে যদি ক্রিয়ার উপস্থিতি থাকে, কারকে অবশ্যই ক্রিয়ার উপস্থিতি থাকতে হবে, না হলে সেটা কারক হবে না। কারকের মধ্যে অবশ্যই ক্রিয়ার উপস্থিতি থাকতে হবে এবং ক্রিয়ার সঙ্গে যে নামপদগুলো তার সম্পর্কও থাকতে হবে, নইলে কারক হবে না। তাহলে আমরা কি দেখছি এখানে, যে আমি বললাম যে বাক্যের মধ্যে যে প্রধান তাকে আমরা বলবো কর্তা। সেই প্রধান কি করবে? সে প্রধান কোনো কাজ করবে, অর্থাৎ যে কাজটা করে তাকেই আমরা বলবো কর্তা। তাই তো বাড়ির যে প্রধান তাকে আমরা যেমন কর্তা বলছি, তেমনই একটা বাক্যের মধ্যে যে প্রধান অর্থাৎ সেই বাক্যের যে ক্রিয়াটা, যে ক্রিয়া মানে কি কাজ করা বোঝায়, কাজ করা বোঝাবে, কিন্তু যে কাজটা করা হচ্ছে সেই কাজটা বোঝাবে না। কাজ কি কাজ মানে করা হলো এইটুকু বোঝাবে, কাজটা করা হলো এটা বোঝাবে, কাজটাকে বোঝাবে না, করা হলোটা বোঝাবে। যেমন আমি যদি সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে বলি, যদি বললাম ওই একই উদাহরণ, রাম ভাত খায়, এখানে রাম কি করে? ভাত খায় বলা হচ্ছে, তাহলে ভাতটা কিন্তু এখানে ক্রিয়া নয়, করা হলোটা কি? খেলো অর্থাৎ খায়। এই খাই পদটা হচ্ছে ক্রিয়া অর্থাৎ ক্রিয়াপদ। তাহলে এইখান থেকে আমরা কি দেখছি? আমি বললাম যে কর্তা অর্থাৎ কর্তৃকারক বলতে বাক্যের যে প্রধান অর্থাৎ যে কর্তা, সে যে কাজটা সম্পাদন করে, সে যে কাজটা সম্পাদন করে এবং সম্পাদন করছে অর্থাৎ সে করলো, সেই জন্য সে হচ্ছে কর্তা। তাহলে আমি যদি বলি যে অনুপ মাছ ধরে, এই যে পদটি, তাহলে মাছ ধরছে কে? অনুপ ধরছে। এই অনুপ পদটি হচ্ছে কর্তা, অর্থাৎ এইটি হচ্ছে কর্তৃপদ। আর অনুপের সঙ্গে কার সরাসরি সম্পর্ক? ধরে। অনুপ ধরে, কি ধরে? মাছ ধরে, সেটা পরের বিষয়, মাছের জায়গায় অন্য কিছুও ধরতে পারে, কিন্তু মূল কাজটা কে করছে? অনুপ করছে। সেই জন্য অনুপ হচ্ছে এখানে কর্তৃকারক অর্থাৎ কর্তা পদ। তাই ওই কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক, কর্তা ক্রিয়াটি সম্পাদন করছে, সেই জন্য হচ্ছে অনুপ কর্তৃকারক। তাহলে কর্তৃকারক আমরা সহজভাবে বুঝে গেলাম। আমরা কর্তৃকারকের যে একাধিক ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো নিয়ে পরে বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের এই ক্লাসটির মধ্যে আপাতত যে 6টি কারক রয়েছে সেই 6টি কারকের প্রাথমিক ধারণা, সেই ধারণাটি নিয়ে বিস্তারিতভাবে আমরা জেনে নেব। এরপরে আসবো কি? কর্মকারক। কর্মকারক হচ্ছে, হ্যাঁ, কর্তৃকারক প্রসঙ্গে আরও একটি বিষয় বলে রাখা প্রয়োজন। কর্তৃকারক চেনার একটা বড় সহজ উপায়, উদাহরণটা আমরা কি দিয়েছিলাম? অনুপ মাছ ধরে বা মাছ ধরছে বা ধরছিল, যাই বলি না কেন। তাহলে আমি যদি ওই ক্রিয়া যেটা রয়েছে, ধরে বা ধরছিল বা ধরবে, যাই বলি না কেন, এই ক্রিয়াটিকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি, কে দ্বারা অর্থাৎ ধরে, ধরের সঙ্গে কে যুক্ত করলে কে ধরে, কে ধরছিল, কে ধরবে, উত্তর কি পাবো আমরা? অনুপ ধরছিল বা অনুপ ধরবে বা অনুপ ধরে। তাহলে ক্রিয়ার সঙ্গে বা ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে যা উত্তর পাবো তাই হচ্ছে কর্তৃকারক। এটা কর্তৃকারক চেনার একটা সহজ উপায়, কিন্তু এটাই প্রধান অবলম্বন নয়। প্রধান অবলম্বন হচ্ছে কাজটা কে সম্পাদন করছে সেইটুকু খোঁজা, অর্থাৎ ক্রিয়াটি কে সম্পাদন করছে সেইটা খোঁজা। যদি সেইটা খুঁজে ফেলতে পারি তাহলেই আমাদের কর্তৃকারক চিনতে কোনো রকম সমস্যা হবে না। প্রধান বিষয় হচ্ছে যে একটা বাক্য লেখা রয়েছে, বাক্যে একটা ক্রিয়া সম্পাদনের কথা লেখা আছে এবং সেই ক্রিয়াটা কে সম্পাদন করছে সেইটা আমরা জানব। রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন, তাহলে কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। রবীন্দ্রনাথ এখানে কর্তা, সহজ ব্যাপার, সহজ একটা বিষয়। তাহলে কর্তৃকারক আমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝে গেলাম। এরপরে আমরা জানবো কর্মকারকের দিকে বা কর্মকারকের প্রসঙ্গটি। কর্ম কি? কর্ম মানে কি? কর্ম মানে হচ্ছে কিছু একটা সম্পাদন করা, কিছু একটা করা, এটাকে বলা হয় কর্ম। কি করা? এই যেটা করা হয় সেটা হচ্ছে কর্ম। করা হয়টা হচ্ছে ক্রিয়া, কিন্তু যে জিনিসটা করা হয় সেটাই হচ্ছে কর্ম। তাহলে ওই একই উদাহরণের দিকে যাই। যদি উদাহরণ দিই, রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন, হলো। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন? কি লিখেছেন? কবিতা লিখেছেন। তাহলে কবিতাই হচ্ছে এখানে কর্ম। খুব সহজ, আরও সহজ। কর্তা যেমন সহজ, কর্মও তেমন সহজ। বক্তা বা মূল যে কর্তা, সেই কর্তা যে কাজটা সম্পাদন করে, যে কর্তা, একটা বাক্য আছে, বাক্যটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন, বা বললাম রাম মাছ ধরতে যায়, বা রাম ফুটবল খেলে। রাম ফুটবল খেলে, এই যে পদটি, আমি মাছ ধরতে যাই পদটির দিকে যাচ্ছি না, ফুটবল খেলে,
এই পদটির মধ্যে কর্তাকে, কর্তৃকারককে, রাম। রাম কাজটা সম্পাদন করছে। কি কাজ সম্পাদনা করছে বা সম্পাদন করছে? ফুটবল খেলছে। খেলছেটা হচ্ছে ক্রিয়া, আর ফুটবল খেলছে, যেটা করছে অর্থাৎ যেটা খেলছে, যে জিনিসটা খেলছে সেটাই হচ্ছে কর্ম। তাহলে রাম ফুটবল খেলে, তাহলে এখানে কর্মপদ কি? কর্মপদ হচ্ছে ফুটবল। তেমনই মাছ ধরতে যায়, রাম কি ধরতে যায়? কোন কাজটা সম্পাদন করছে? মাছ ধরা কাজটা সম্পাদন করছে। অতএব মাছ পদটি হচ্ছে কর্মপদ। বোঝা গেল? আশা করছি খুবই সোজা, খুবই সহজ লাগছে। তাহলে এখানে আমরা কিভাবে জানবো কর্মপদ মানে কর্মকারক নির্ধারণ করার একটা সহজ পদ্ধতি রয়েছে। পদ্ধতিটা কি? যে বাক্যের মধ্যে যে ক্রিয়াটি রয়েছে সেই ক্রিয়াটিকে কি এবং কাকে, এই দুটি বিষয় দ্বারা বা দুটি পদ দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাকেই বলা হবে কর্মকারক। এখন প্রশ্ন হচ্ছে কাকে কেন বলবো? কি দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাবো সেটাকে কর্মকারক বলা হয়, সেটা আগের যে উদাহরণগুলো এতক্ষণ বললাম তার মধ্যে আমরা বুঝতে পারলাম। কারণ কি, যদি বলি যে ওই রাম মাছ ধরতে যায়, তাহলে কি ধরতে যায়? যদি ধরতে যাই, যে এইটিকে প্রশ্নটি মানে ক্রিয়াটিকে কি দ্বারা প্রশ্ন করি, কি ধরতে যাই, উত্তর পাবো কি? মাছ ধরতে যাই। হলো? তাহলে এখানে মাছ হচ্ছে কর্মপদ, এটা আমরা পেয়ে গেলাম, কর্মকারক। কিন্তু কাকে কখন আমরা বুঝবো? আমরা একটা বিষয় জানি, কর্ম হচ্ছে দুটো ভাগ রয়েছে, একটা মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্ম, গৌণ কর্ম কি? মুখ্য মানে কি? অর্থাৎ প্রধান যেটা, অর্থাৎ রাম প্রধান কোন কাজটা করছে? মাছ ধরতে যাচ্ছে। এখানে এই বাক্যের মধ্যে গৌণ কর্মের উপস্থিতি নেই। যদি আমরা গৌণ কর্মের প্রসঙ্গ উল্লেখ করি তাহলে আমরা কি দেখতে পাবো? একটা বাক্য বলি, ধরুন বলা হলো যে মা আমাকে ভাত দাও। মা আমাকে ভাত দাও। ভাতটা কে দেবে? মা দেবে। তাহলে মা এখানে কর্তা। কাকে দেবে? প্রশ্ন হচ্ছে কে দেবে, এটা হচ্ছে ক্রিয়া। প্রশ্ন করতে বলা হলো কাকে, কাকে দিয়ে প্রশ্ন করা হলো, উত্তর কি পেলাম? আমাকে। এই আমাকে পদটি হচ্ছে গৌণ কর্ম। আর মূল কাজটা কি হবে? ভাত দেবে। মূল কাজটি হচ্ছে ভাত হচ্ছে, তাহলে এখানে মুখ্য কর্ম। তাহলে কর্তা যে কাজটা সম্পাদন করছে তাকে আমরা কর্তৃকারক বলবো। কর্তা মূল কর্তাটিকে আমরা বলবো কর্তৃকারক। যে কাজটা সম্পাদন করছে তাকে আমরা বলবো কর্মপদ। এবং কাকে কাকে করছে এরকম বোঝালে তখন আমরা বুঝবো সেটা গৌণ কর্ম, তথা ওটাও হচ্ছে কর্মকারক। তাহলে কর্মের দুটো ভাগ, একটা মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। তাই বলা হচ্ছে ক্রিয়াকে কি এবং কাকে এই দুটো পদ দ্বারা প্রশ্ন করলে যা যা উত্তর পাবো সেইগুলোই হবে কর্মপদ এবং সেগুলোই হবে কর্মকারক। তাহলে আমরা কর্মকারকের ক্ষেত্রে যখন এবং গৌণকর্মে আরও একটা সহজ দিক আমরা বলে দিই, যে গৌণকর্ম চেনার একটা সহজ উপায় হচ্ছে তাতে কে বিভক্তি থাকবে। যেমন একটু আগে উদাহরণ যেটা দিয়েছিলাম, আমাকে, মা আমাকে ভাত দাও, মা শিশুকে চাঁদ দেখায়। মা দেখাচ্ছে, মা হচ্ছে কর্তা। কি কর্তা সেটা পরবর্তীকালে আমরা যখন কর্তৃকারকের ভাগগুলো আলোচনা করব সেখানে বিস্তারিতভাবে বলে দেব। কাকে দেখানো হচ্ছে? সেও যদিও কর্তা এই বাক্যটির মধ্যে, কারণ এটি ওই মা শিশুকে চাঁদ দেখায় এই পদটির মধ্যে শিশুকে পদটি কর্ম নয়, কিন্তু এই কে বিভক্তি সংক্রান্ত যে পদগুলো থাকে সাধারণত সেটা ভাগ অনুসারে বা কাজ অনুসারে সেটাকে কর্মপদ বলা হবে এবং গৌণকর্মই বলা হবে। মা শিশুকে চাঁদ দেখায় এই পদটির মধ্যে শিশুকে পদটিকে কেন কর্ম বলা হবে না? তার প্রধান কারণ হচ্ছে শিশুকে দেখায় মানে শিশু নিজেও দেখে, শিশু নিজেও দেখে, সেই দিক থেকে এই শিশু পদটি হচ্ছে কর্তৃপদ। ঠিক আছে? এই রকম ধরনের অন্য কোনো প্রসঙ্গ থাকলে তাকে বলা হবে মানে কে বিভক্তিওয়ালা কোনো পদ যদি থাকে তখন তাকেও বলা হবে যে কর্মপদ। কিন্তু ব্যতিক্রম যেগুলো সেগুলো হচ্ছে সেই কে বিভক্তি থাকলেও সেই কর্তা যদি নিজে নিজে সেই কাজটি সম্পাদন করতে পারে এরকম বোঝায় তাহলে সেটি হবে কিন্তু কর্তৃপদ। যাই হোক, তাহলে আমরা জানলাম ক্রিয়াকে কি এবং কাকে এই দুটো পদ দ্বারা প্রশ্ন করলে আমরা যা উত্তর পাবো তাই হচ্ছে কর্মপদ। এরপরে আসি করণকারক। করণকারক কি? কোনো একটা কাজ কর্তা করছে কিন্তু কিছু একটা বিষয়ের দ্বারা বা কিছু একটা জিনিসকে অবলম্বন করে সেই কাজটি সম্পাদন করছে। যে জিনিসটাকে অবলম্বন করে কাজটি সম্পাদন করছে তাকেই বলা হবে করণকারক। যেমন ধরুন বলা হলো যে অসিত লাঠি দ্বারা বা লাঠি দিয়ে আম পাড়ছে। অসিত লাঠি দিয়ে আম পাড়ছে। এই পদটির মধ্যে, এই পুরো বাক্যটার মধ্যে আমরা করণকারক খুঁজবো বা করণপদ খুঁজবো। প্রথম হচ্ছে কে কাজটা করছে? অসিত করছে। তাহলে অসিত হচ্ছে
কর্তৃকারক। কি কাজ করছে? আম পাড়ছে। আম পাড়ছে পদটি হচ্ছে কর্মকারক। পারছে পদটি নয়, পারছে তো ক্রিয়া, আম হচ্ছে এখানে কর্মকারক। কিন্তু আম পাড়া কাজটা কিসের দ্বারা সম্পাদন করছে? লাঠি দিয়ে সম্পাদন করছে। তাহলে এখানে লাঠি পদটি হচ্ছে করণকারক। অর্থাৎ কর্তা কোনো কাজ যার দ্বারা সম্পাদন করে, অর্থাৎ যাকে অবলম্বন করে সম্পাদন করে, যে বিষয়টাকে দিয়ে কাজটা সম্পাদন করে তাকে বলা হবে করণকারক। এক্ষেত্রে কীভাবে করণকারক চিনব? যে ক্রিয়াকে কি দ্বারা দিয়ে প্রশ্ন করব, কি দ্বারা, সিঙ্গেল কোটের মধ্যে কি দ্বারা, এই বিষয়ে এই দুটো পদ দিয়ে প্রশ্ন করব, দুটো পদকে একসঙ্গে করে প্রশ্ন করব, যে উত্তরটা পাবো তাই হবে করণকারক। ছিপ দিয়ে মাছ ধরছে, লাঠি দিয়ে আম পাড়ছে, এইগুলোকে এই ছিপ দিয়ে, লাঠি দিয়ে, এই পদগুলো হচ্ছে করণকারক। এরপরে আসি নিমিত্ত। নিমিত্ত বলতে কি বোঝায়? নিমিত্ত বলতে আমরা জানি নিমিত্তর যে চলিত অর্থ, সেই অর্থটি হচ্ছে জন্য। অর্থাৎ যে কাজটা কর্তা সম্পাদন করছে, যার দ্বারাই সম্পাদন করুন না কেন, কি জন্য করছে? আম পাড়ছে কি জন্য? খাবে বলে। রান্না করছে কেন? খাবে বলে। বাড়ি থেকে স্কুল যাচ্ছে কেন? পড়বে বলে। অর্থাৎ পড়াশোনা করবার জন্য স্কুল যাচ্ছে। অর্থাৎ আমি যদি বলি এখানে উদাহরণটা, যে অসিত পড়াশোনা করবার জন্য বা পড়বার জন্য বা লিখবার জন্য স্কুলে গেল বা স্কুলে যাচ্ছে। তাহলে অসিত কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। যাচ্ছে পদটি ক্রিয়া। কে যাচ্ছে? অসিত যাচ্ছে। অসিত হচ্ছে কর্তা। কেন যাচ্ছে? কি জন্য যাচ্ছে? পড়াশোনা করবার জন্য। এই পড়াশোনা করবার জন্য, পড়াশোনা পদটি হচ্ছে এখানে নিমিত্তকারক। তাহলে যে জন্য কাজটা সম্পাদন করা হয় তাকেই বলা হবে নিমিত্তকারক। তাহলে এখানে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করব? আমরা ক্রিয়াকে প্রশ্ন করব কি জন্য, অর্থাৎ ক্রিয়াটা কি জন্য সম্পাদন করা হচ্ছে। এই কি জন্য বোঝালেই যে উত্তরটা পাবো সেই উত্তরটাই হবে নিমিত্তকারক। এরপরে আসি নিমিত্তর পরে অপাদানকারক। কোনো কাজ কোনো একটা নির্দিষ্ট জায়গায় সম্পাদন হয়, আবার কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে সম্পাদন হয়, এই দুটো জিনিস বোঝায়। কি বললাম? কোনো একটা কাজ, একজন কর্তা একটা নির্দিষ্ট জায়গায় কাজটা সম্পাদন করে, এরকমও কোনো বাক্যে বোঝায়। আবার কোনো বাক্যে যে কর্তা কাজটা করছে সেটা হয়তো কোথাও থেকে করছে, এরকমও বোঝায়। তাকেও সেটা এই দুটো জিনিস বোঝায়। এই দুটোর মধ্যে একটা হচ্ছে অপাদানকারক, একটা হচ্ছে অধিকরণকারক। অপাদানকারক কোনটাকে বলবো? যখন কর্তা কোনো একটা কাজ করলো, বাক্যের মধ্যে সেটা বোঝালো কি কর্তা সেই কাজটা কোথাও থেকে করলো, এই বিষয়টাকে বোঝালে বলা হবে তাকে অপাদানকারক। যেমন রাম বাড়ি থেকে স্কুল গেল। কোথা থেকে গেল? এই যে কোথা থেকে বোঝালো, এই বিষয়টাকেই বলা হবে, কোথা থেকে বোঝালেই সেটাকে বলা হবে অপাদানকারক। এর আর একটা বড় সহজ উদাহরণ কি? অপাদানকারকের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে ক্রিয়ার সঙ্গে যে অপাদান পদটি এবং যে জায়গায় কাজটি সম্পাদনা হবে, যে জায়গা থেকে কাজটি সম্পাদনা হবে, সেই সম্পাদনার জায়গাতে কর্তা সাধারণত থাকে না, সেখান থেকে কর্তা বেরিয়ে চলে আসে। যেমন উদাহরণটার মধ্যে কি বলা হলো? রাম বা অসিত যাই বলি না কেন, কর্তা যেই হোক না কেন, কর্তা বাড়ি থেকে স্কুলে গেল। তাহলে কর্তা যে জায়গাটায় কাজটা সম্পাদন করা শুরু করেছিল, অর্থাৎ বাড়ি থেকে, সেখানে কিন্তু আর থাকলো না। এই যে জায়গাটায় থাকলো না সেই জায়গাটাই হচ্ছে অপাদানকারক। যেমন রামবাবু কলকাতা থেকে বাড়ি আসছে, বাড়িতে আসছে, কোথা থেকে আসছে? কলকাতা থেকে। তার মানে কলকাতাতে আর রামবাবু রইল না, অর্থাৎ সেখানকার সঙ্গে রামবাবুর সম্পর্ক হচ্ছে নেগেটিভ, অর্থাৎ মাইনাস। সেখান থেকে তিনি বেরিয়ে আসছেন। গাছ থেকে আম পাড়া হলো। কোথা থেকে পড়লো? গাছ থেকে, অর্থাৎ গাছে আর আমটা থাকলো না। এই বিষয়টা বোঝালেই সেটাকে বলা হবে অপাদানকারক। তাহলে রাম আম গাছ থেকে আম পারলো। কোথা থেকে পারলো বোঝালো? গাছ থেকে পারলো বোঝালো, তাই গাছ থেকে পদটি হচ্ছে অপাদানকারক। আবার ছাদ থেকে জল পড়ছে। কোথা থেকে জল পড়ছে? ছাদ থেকে। জলটা ছাদ থেকে পড়ে গেল, পড়ে যাচ্ছে, অর্থাৎ ছাদে কিন্তু থাকছে না। এই থাকছে না, পড়ে যাচ্ছে, সেখান থেকে চলে আসছে, এইটা বোঝাচ্ছে। এই কারণে এই পদটিকে বলা হচ্ছে অপাদানকারক। অর্থাৎ ক্রিয়ার সঙ্গে অপাদান সম্পর্ক কোনটা বুঝবো? যে কোথা থেকে, যে যখন ক্রিয়াকে কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে, কোটের সিঙ্গেল কোটের মধ্যে কোথা থেকে এই পদটি দিয়ে যে প্রশ্ন করলে যা উত্তর পাবো তাকেই আমরা বলবো অপাদানকারক। এবং অপাদানকারকের মূল কথাটি হচ্ছে এটা, যে ক্রিয়াটি যে জায়গা থেকে সম্পাদনা শুরু হয় সেখানে আর থাকে না কর্তা সেখানে থাকে না, কর্তা সেখান থেকে অন্য জায়গায় চলে আসে। যেখান থেকে চলে আসে
সেই জায়গাটাকে বলা হয় অপাদান। ছাদ থেকে জল পড়ছে, জল হচ্ছে এখানে কর্তা, কারণ জল নিজে পড়ছে, জল কর্তা। কর্মও হয়, এটা কি কর্ম? ওই কর্তৃকর্ম যে পদ যেটা, সেটাকে বলা হয়। যাই হোক, সে পড়ে যাচ্ছে। কোথা থেকে পড়ে যাচ্ছে? ছাদ থেকে। ছাদে অর্থাৎ থাকছে না আর। আম পড়ে যাচ্ছে, থাকছে না আম গাছে আর। যেখান থেকে পড়ে যাচ্ছে সেইটাকে বলা হয় অপাদান কারক। এরপরে আসি অধিকরণ কারক। অধিকরণ কারক কি? অধিকরণ কারক আর অপাদান কারকের মধ্যে যে এই স্থানগত দিক থেকে যে পার্থক্যটা, সেটা হচ্ছে অধিকরণ কারক নির্দিষ্ট জায়গায় থেকে কাজটা সম্পাদনা করে, আর অপাদান কারক সেই জায়গা থেকে চলে আসে বোঝাবে, তখন সেটা হবে অপাদান কারক। যেমন উদাহরণ, যেমন বলা হলো যে রামবাবু কলকাতায় গেল। রামবাবু কলকাতায় গেল। রামবাবু কোথা থেকে গেল বলা হয়নি, কোথায় গেল সেটা বলা হলো। কলকাতায় গেল মানে কলকাতাতে গিয়ে উপস্থিত হলো, অর্থাৎ সেখানে সে প্লাস হলো, মাইনাস হয়নি। এইটা বোঝালে সেই পদটিকে বলা হয় অধিকরণ কারক। এর সঙ্গে অধিকরণ কারক সময় বোঝালেও অধিকরণ কারক হয়, সাল তারিখ এগুলো বোঝালেও তা অধিকরণ কারক হয়। কীরকম? তাহলে ক্রিয়াকে আমরা যদি কোথায় দিয়ে প্রশ্ন করি, কোন স্থানে দিয়ে প্রশ্ন করি, কখন দিয়ে প্রশ্ন করি, কখন ঘটছে, কোন সময় দিয়ে প্রশ্ন করছি, কোন সময়ে ঘটছে ঘটনাটা বা ক্রিয়াটা সম্পাদনা হচ্ছে বা সম্পাদন হচ্ছে, এইরকম যদি বোঝানো হয়, যে উত্তরটা পাবো তাকে আমরা বলবো অধিকরণ কারক। যেমন রাম 4টের সময় স্কুল থেকে বাড়ি এলো। কটার সময়? কোথা থেকে এলো? স্কুল থেকে। তাহলে স্কুল থেকে পদটি হচ্ছে এখানে অপাদান, কিন্তু কখন বাড়ি এসছে? 4টের সময় এসছে। ওই 4টে পদটি হচ্ছে সময় বোঝাচ্ছে, 4টে পদটি হচ্ছে অধিকরণ কারক। এটাকে বলা হয় অধিকরণ কারক। আর রাম স্কুলে গেল। কোথায় গেল? স্কুলে, অর্থাৎ স্কুলে গিয়ে পৌঁছালো, যে জায়গাটায় পৌঁছালো। ক্রিয়াকে তাহলে যখন আমি প্রশ্ন করব স্কুলে গেল, এই উত্তরটা বলবার পর কোথায় গেল বলতে হচ্ছে আমাকে। এই ক্রিয়ার সঙ্গে বা ক্রিয়াকে কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো, তার যে উত্তরটা যেটা পাবো সেটাকেও বলা হবে অধিকরণ কারক। স্থানাধিকরণ হলো, আর ওটা হচ্ছে কালাধিকরণ হলো। এই বিষয়ে আমরা পরে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে আপাতত ক্রিয়া, ওই কারকের যে 6টা ভাগ, কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান এবং অধিকরণ, এই 6টা ভাগের যে প্রাথমিক দিকটা, সেই প্রাথমিক দিকটা সম্পর্কে আমরা ভালোভাবে বা পরিষ্কারভাবে বুঝতে পারলাম। যদি কোথাও বুঝতে কারোর অসুবিধা হয়, উদাহরণ সহযোগে আমি প্রত্যেকটি বিষয় আমি আরও একটি ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। আপনারা বিষয়টা কমেন্টে জানাবেন, তাহলেই হবে। এরপরে আসি সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। সম্বন্ধ পদ আর সম্বোধন পদ সম্পর্কে বিস্তারিতভাবে না বলে শুধু একটা কথাই বলে রাখছি, যে সম্বোধন পদ এবং সম্বন্ধ পদ এই দুটো পদের সঙ্গে ক্রিয়ার কোনো সরাসরি যোগ নেই। এই কারণে এগুলোকে কারক বলা হয় না, এগুলোকে অকারকও বলা হয়। কেন নেই? সম্বন্ধ পদ একটা উদাহরণ দেখি। যদি বলা হয় রামের বাবা, রামের সঙ্গে বাবার সম্বন্ধ বোঝাচ্ছে। রামের বাবা ভাত খায়, এই খায়ের সঙ্গে রামেরও কোনো সম্বন্ধ নেই, রামের খাই হয় না, তাই রামের পদটি হচ্ছে সম্বন্ধ পদ। রামের বাবা পুরো পদটি হচ্ছে সম্বন্ধ পদ। সম্বোধন পদ যেমন হচ্ছে ও দাদা শুনুন না, বা ও দাদা কি করছেন। এই ও দাদার সঙ্গে করছেনের সরাসরি কোনো সম্পর্ক নেই, ও এর সঙ্গে দাদারই সম্পর্ক, এর সঙ্গে দাদারই সম্পর্ক। ও কাউকে ডাকা অর্থে বোঝালে সেটা হচ্ছে সম্বোধন পদ, তার সঙ্গে ক্রিয়ার সরাসরি যোগ আমরা পাই না, তাই এটি হচ্ছে সম্বোধন পদ, এটি কারক পদবাচ্য নয়। তাহলে আপাতত কারকের যে প্রাথমিক ধারণা, সেই প্রাথমিক ধারণা সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো এই পর্যন্তই বলা হলো। এ নিয়ে বিস্তারিত আর কিছু বলবার নেই। আমি পরবর্তী ক্লাসে যখন কর্তৃকারকের বিভিন্ন ভাগ, কর্মকারকের বিভিন্ন ভাগ বা অন্যান্য কারকগুলোর যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো নিয়ে যখন আলোচনা করব, তখন এই কারকের এই বিস্তারিত অংশগুলো যেখানে যেখানে সংশয় আছে বলে মনে হচ্ছে সেগুলো আশা করছি কেটে যাবে। কিন্তু এই সংশয়গুলোও থাকবে না। এই ক্লাসটিকে দরকার হলে একবারের জায়গায় দুবার দেখবেন এবং উদাহরণগুলো বারবার প্র্যাকটিস করলে আশা করছি কারক সম্পর্কে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। যাই হোক, আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।